আজকে তোমাদের ম্যাথমেটিক্সের ক্লাস। আমরা তোমাদের গ্রুপেও দিয়েছিলাম একটি 30টি কোশ্চেনের মডেল কোশ্চেন পেপার ম্যাথমেটিক্স থেকে, যেখানে 30টি তোমাদের ম্যাথমেটিক্স কোশ্চেন থেকে থাকছে 15টি কোশ্চেন আর 15টি পেডাগজি থেকে। আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, নাম্বার সিস্টেম থেকে বলা আছে যে সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা তথ্য সম্পর্কিত নিম্নলিখিত উক্তিগুলি বিবেচনা করুন। তাই না? কি কি বলেছে দেখো, দুটি মৌলিক সংখ্যার সমষ্টি সর্বদা একটি জোড় সংখ্যা, দুটি ক্ষুদ্র যৌগিক সংখ্যা হলো 4, যে কোনো দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য। তো দেখো বলেছে যে উপরের উক্তিগুলির মধ্যে কোনগুলি সঠিক। ঠিক আছে, চলো সবাই বলো, প্রত্যেকে কিন্তু উত্তর করবে। ঠিক আছে, এই অঙ্কটা রয়েছে তোমাদের নাম্বার সিস্টেম থেকে। চলো তাহলে, আশা করি তোমরা সবাই বলতে পেরেছো, তাই তো? আমি দেখতে পাচ্ছি এখানে অনেকজনই রেসপন্স করেছে। দেখো, ম্যাথমেটিক্সের অঙ্ক এখানে ভাবনা চিন্তা করে আমাদেরকে এগোতে হয়। আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে বলে দিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে কি, যারা যারা বি বলেছো তারা একদম সঠিক উত্তর বলেছে। দেখো, আমরা যদি স্টেটমেন্ট 1-এ যাই, দুটি মৌলিক সংখ্যার সমষ্টি সর্বদা একটি জোড় সংখ্যা হয়। ফর এক্সাম্পল, আমি ধরে নিলাম দুটো মৌলিক সংখ্যা, একটা ধরলাম 2 আর একটা হচ্ছে কি তোমার 3। এদের সমষ্টি বলেছে। দেখো, তাহলে 2 আর 3 হচ্ছে 5 হয়। তাহলে এই 5টা হচ্ছে জোড় না বিজোড় বলো দেখি? এই 5টা জোড় না বিজোড়? তাহলে এই 5টা হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড়, তাই না? বিজোড় সংখ্যা। তাহলে 5 বিজোড় সংখ্যা যদি হয়, তাহলে এই স্টেটমেন্টটা কি ঠিক হবে? হবে না। তাহলে 1 একটা বাদ। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে কি 4। দেখো, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 4, এটা কিন্তু আমরা ঠিক বলতে পারি। কেন না? তার আগে যে 2 রয়েছে সেটা হচ্ছে কি তোমরা জানো মৌলিক সংখ্যা, 3 হচ্ছে কি তোমার হচ্ছে কি মৌলিক সংখ্যা, তাই না? তাহলে এগুলোর পরে হচ্ছে 4 হচ্ছে থাকছে। তাহলে ক্ষুদ্রতম যদি যৌগিক সংখ্যা আমরা ধরি, আর 1-এরটা তোমরা বলবে স্যার 1-এরটা হলো না কেন? তাহলে তোমরা জানো যে 1 হচ্ছে কি মৌলিকও নয় আবার যৌগিকও নয়। মৌলিক বা যৌগিক কোনোটাই নয়। কে না? 1, তাই না? বাকি থাকলো কি 2 এবং 3। এটা তো তোমরা জানো যে এটা মৌলিক সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমাদের সামনে পড়ে থাকলো কি 4, তাই না? আমাদের মধ্যে পড়ে থাকলো 4। চলো, চলো নেক্সট। এবার কি বলছে দেখো, এবার বলছে যে তোমার কোশ্চেন নাম্বার 2, 2-এর দাগের ভালো করে দেখো দিয়ে বলো। ঠিক আছে, 2-এর দাগেরটা ভালো করে দেখো। বীজগাণিতিক রাশি সমীকরণ, সবাই ভালো করে দেখো তারপর বলো। দেখো, তাহলে 2-এরটা উত্তর যারা যারা তোমরা হচ্ছে কি সি বলেছো না, তারা একদম ঠিক বলেছো। 2-এর সি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর বলেছো। এবারে সি এরটা কেন হলো, তাই না, সেটা আমরা ব্যাখ্যা দিচ্ছিলাম।
তো বলেছে যে দেখতেই পাচ্ছ যে এ প্লাস বি স্কোয়ার, তাই না, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার সমান 4ab বলেছে। তোমরা যদি মনে না থাকে করে নিতে পারো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তোমার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাই না। তো যদি আমরা এটাকে করি তাহলে কি করব আমরা, 1 মিনিট, হ্যাঁ বলো। হুম, তুমি কে বলছো বাবা, কে বলছো? আচ্ছা, ক্লাস যখন হবে বলবে, আমি বলে দেবো, আমি এখন ক্লাস নিচ্ছি। দেখো তাহলে কি বললাম, দেখো এবার দেখো তাহলে কি বলছে, দেখো তাহলে এটা যদি আমরা নর্মালি ক্যালকুলেট করি, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা এটা কেটে যাবে, থাকলো কি 2ab হচ্ছে 4ab হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ানের স্টেটমেন্টটা ঠিক আছে, তাই না। এটা যদিও সূত্র আকারে তোমরা মনে রাখো, তাই না, তবে যারা জানে না তারা একটু করে দেখে নেবে, অসুবিধা তো কিছু নেই। আচ্ছা, বলেছে একটি একঘাত বিশিষ্ট সমীকরণের সর্বদা কেবল একটি মূল বা সমাধান থাকে, তাই না। দুয়েরটা কি বলেছে যে একটি একটি ঘাতমাত্র সমীকরণের ঘাত বিশিষ্ট সমীকরণের সর্বদা কেবল একটি মূল বা সমাধান থাকে। দেখো আমরা দ্বিঘাত সমীকরণটা নিশ্চয় সবার মনে আছে, একটি ঘাত মানে থাকলে কি হবে, এ এক্স প্লাস বি সমান 0, তাই তো। তাহলে এখানে আমরা এ এক্স সমান কি করতে পারি, মাইনাস বি, তাহলে এক্স সমান করতে পারি আমরা মাইনাস বি বাই এ, তাই না, মাইনাস বি বাই এ হয়েছে। দেখো তাহলে কি বললাম, তাহলে এটা হচ্ছে কি তোমার কি দাঁড়ালো, তাহলে এখানে আমরা যে মানটা পেলাম একটি, এটা ঠিক আছে, তাই না, এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে এক্স প্লাস 1/x সমান 2 হলে বলেছে যে এই সমীকরণটা 2 হবে। এটা আমরা একটু করে দেখে নিই। দেখো এক্স প্লাস 1/x সমান হচ্ছে কি 2, ওকে। এবারে দেখো তাহলে এখান থেকে আমরা কি করবো বলো দেখি, এই যে এক্স প্লাস 1/x সমান হচ্ছে কি 2 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি বার করব না, 2x প্লাস 1 সমান হচ্ছে কি 2x, এক্স স্কোয়ার, সরি, এক্স স্কোয়ার প্লাস 1 সমান 2x। স্যার এর একটা শর্টকাট ইয়ে আছে স্যার, এটা হ্যাঁ, মানে যেহেতু x প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে x এর মানও 1 আর 1/x এর মানও হচ্ছে 1, আর সেই হিসেবে বসালেই বেরিয়ে যাবে। হ্যাঁ ওটা করতে পারো, মানে তুমি সেটাও করতে পারো, এটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। তুমি যেটা বলছো যে এক্স প্লাস 1/2 যদি হয়, তাহলে এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 2 হচ্ছে, ডাইরেক্ট করতে পারো, সেটাও তুমি যেটা বলছো সেটা ঠিক, কোনো অসুবিধা কিছু নেই। ধরো যদি আমি এক্স সমান যদি 1 ধরি, তাহলে এখানে 1 প্লাস 1/1 সমান 2ই হচ্ছে, তাহলে এক্স এর মান হচ্ছে 1, ব্যাস। তাহলে 1 টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার হচ্ছে কি তোমার, মানে 1 টু দি পাওয়ার হচ্ছে কি তোমার 100, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এটাও হচ্ছে কি তোমার 1 প্লাস 1 সমান 2ই হচ্ছে, তাই না। তাহলে এটাও ঠিক হচ্ছে, তাই না। সেই সাপেক্ষে ধরলে তাহলে তাহলে আমরা বলতে পারি যে তোমার হচ্ছে কি তিনটে ঠিক আছে যেহেতু, তাহলে আমরা সি অপশনটা বলতে পারি। যারা যারা ক্লাস করছো সবাই বুঝতে পারলে কিনা একটু জানাও তো, কোশ্চেনটা কেমন লাগলো বলো, কোশ্চেনটা কেমন লাগলো বলো, এবং সবাই বুঝতে পারলে কিনা বলো। ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 দিকে যাই আমরা। বলো কোশ্চেন নাম্বার 3, বলো কি হবে, প্রত্যেকে অ্যান্সার করবে কি।
আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জন বলছে অপশন বি, তাই তো? না, অপশন এ বলছে, সরি। তাহলে এখানে যারা যারা অপশন এ বলেছে একদম ঠিক উত্তরই বলেছে, এই বিষয়ে কোনো ডাউট নেই। দেখো আমি তাও বলে দিচ্ছি সবাইকে। প্রথমে যে অপশনটা আছে, দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা তাদের প্রত্যেকের চেয়ে ছোট হয়। আমি ধরে নিলাম যে একটা আছে 1/2, একটাকে আমি ধরে নিলাম 1/3, তাই না? তাহলে এটা করলে কি হয়ে গেল, 1/6 হচ্ছে। তাহলে বলে যে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা তাদের প্রত্যেকের চেয়ে ছোট হয়। এই যে 1/6, তোমরা বুঝতেই পেরেছো যে 1/6 থেকে 1/2ও বড়, 1/3ও বড়। তাহলে এটা আমরা ঠিক বলতে পারি। আচ্ছা, যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের মান 1-এর চেয়ে কম হয়, তাই না? এটা কিন্তু বাবা ভুল আছে। কেন ভুল? না, তার কারণ হচ্ছে কি, অপ্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর থেকে 1 বা 1-এর থেকে বেশি হয়, তাই না? এটা 1 বা 1-এর থেকে বেশি হয়। তাহলে এটা একটু তোমাদেরকে ভুল দিয়ে দিয়েছে। আচ্ছা, 3-4 এবং 5-6 এর মধ্যে 17-24 একটি অনন্য ভগ্নাংশ, তাই না? তাহলে 3-4 এবং 5-6 এর মধ্যে 17-24 একটি অনন্য ভগ্নাংশ। এটা ঠিক না ভুল? দেখো, আমরা যদি হচ্ছে কি দেখি, মানে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে। কেন ঠিক আছে বলছি, দেখো এই যে 3-4কে আমরা কি এইভাবে লিখতে পারি, 3-4 মানে আমরা 18-24 লিখতে পারি। কি করে লিখলাম? 6-3-18, 6-4-24, 6 দিয়ে আমরা গুণ করেছি। এবং এই 5-6কে আমরা করতে পারি 20/24 করতে পারি। কি করে করলাম? 5-4-20, 6-4-24, 4 দিয়ে গুণ করলাম। এবার এদের মধ্যে 17-24 অবস্থান করে না, তবে প্রশ্নানুসারে আমরা কি দেখতে পাচ্ছি, 17-24 মানটি সমতুল্য যাচাই করলে তোমার 18-24 বা 20-24-এর মাঝে মানসমূহকে বিচার করা হয়েছে, তাই না? তাহলে সেই জন্য আমরা কি বলছি না, যেহেতু হচ্ছে কি তোমার এই যে 17-24 এখানে বলা আছে, তাহলে সেটা হচ্ছে কি তোমার বলতে পারো যে এই দুটোর হচ্ছে কি তোমার ইয়ে হিসাবে কাজ করতে পারে, তাই না? চলো, তাহলে আমরা সেই জন্য হচ্ছে কি এটাকে সঠিক হিসাবে বলতে পারি। চলো, কোশ্চেন নাম্বার 4। একটি ত্রিভুজের, আচ্ছা, ত্রিভুজের জ্যামিতিক বৈশিষ্ট্য বিষয়ক উক্তিগুলি বিচার করো, তাই না? ত্রিভুজের জ্যামিতিক বৈশিষ্ট্য বিষয়ক উক্তিগুলো বিচার করার জন্য বলছি। প্রত্যেকে বলবে, যারা যারা ক্লাস করছো সবাই বলবে। দেখো, তাহলে এটা আমরা কি করব, দেখো এটা যারা যারা বি বলেছ একদম ঠিক। তো বি কেন হলো, দেখো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা একদম ঠিক, তাই না? মানে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবভিয়াসলি বড় হবে। আচ্ছা, তারপরে বলেছে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি তার অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করে, তাই না? এটাও কিন্তু আমরা ঠিক, আমরা এই স্টেটমেন্টটা সঠিক বলবো। তার কারণ হচ্ছে কি, একটা সমকোণী ত্রিভুজ তার যে পরিকেন্দ্র সার্কাম সেন্টার যেটা হয়, সবসময় তার অতিভুজের হচ্ছে কি মধ্যবিন্দুতেই অবস্থান করে। আচ্ছা, ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে অবস্থা ছেদ করে তাকে তার অন্তকেন্দ্র বলা হয়, তাই না? তাকে আমরা অন্তকেন্দ্র না, আমরা তাকে ভর কেন্দ্র বলি। তাকে আমরা কি বলি? ভর কেন্দ্র। এটাকে আমরা অন্তকেন্দ্র বলি না, তাই না? তো অতএব হচ্ছে কি এটা ভুল আছে। তাহলে যদি ভুল থাকে তাহলে অপশন বি ইজ দ্য রাইট অপশন। কার কি দাবি গো? কে কে বলছে? প্রেশার কুকারে সিটি পড়ছে, রান্না করতে মনে হয়। কে কে নাম কি দেখো তো, কি নাম দেখো তো, লক্ষ্য করে দেখো। কোশ্চেন নাম্বার 5 বলছে স্টাডি দ্য স্টেটমেন্টস রিলেটেড টু সিমেট্রি, তাই না?
প্রতিসাম্য হচ্ছে কি তোমার সংক্রান্ত বক্তব্যগুলি অধ্যয়ন করুন। প্রতিসাম্য সংক্রান্ত বক্তব্যগুলি অধ্যয়ন করুন। আজকে কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে বলো? খুব দারুণ, মানে এরকম কোশ্চেন চাই। এটা একদম পুরো সিটেটের উপযোগী করে করে দেওয়া হচ্ছে, তাই না? দেখো তাহলে এখানে দেখো একটি বর্গক্ষেত্রে 4টি রৈখিক প্রতিসাম্য রয়েছে, প্রতিসাম্য অক্ষ রয়েছে, তাই না? এটা ঠিক না ভুল? এটা একদম ঠিক আছে, এটা তো আমরা সবাই পারবো। আচ্ছা, বলেছে একটি সমান্তরিকের সর্বদা 2টি রৈখিক প্রতিসাম্য অক্ষ থাকে। তাহলে রৈখিক প্রতিসাম্য অক্ষরটা কি জিনিস স্যার? আরে বাবা, এই যে দেখতে পাচ্ছ 4 লাইন অফ সিমেট্রি, এটা বর্গক্ষেত্রের আমরা কি দেখতে পাই? এইভাবে তুমি দেখতে পাবে। তাহলে একটা স্কোয়ার হেজ লাইন 4 লাইনস অফ সিমেট্রি মানে 4টা হচ্ছে কি সমান রেখা দেখা যাবে। বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুগুলো তো সমান, সেটাই তো বলছি। ইংলিশ বাংলা না পারলে ইংলিশ পড়ো, পাশে তো লেখা আছে, প্রত্যেকটা পাশে তো লেখা আছে। এবার বলেছে এ একটা সমান্তরিকের সর্বদা 2টি রৈখিক প্রতিসাম্য অক্ষ থাকে। দেখো সমান্তরিকের ক্ষেত্রে আমরা কোনো রৈখিক প্রতিসাম্য অক্ষ থাকে না, তাই না? কোনো থাকে না, তাহলে এটা 2টি আছে, তাহলে ভুল আছে। আচ্ছা, তারপরে বলেছে একটি বৃত্তের অসংখ্য কি থাকে? একটি বৃত্তের অসংখ্য রৈখিক প্রতিসাম্য বিদ্যমান। এটা ঠিক, কারণ বৃত্তের হচ্ছে ব্যাস বরাবর অসংখ্য রৈখিক প্রতিসাম্য আমরা দেখতে পাই, টানা সম্ভব, তাই না? তো এটা কিন্তু ঠিক আছে। তাহলে যদি 1 এবং 3 হচ্ছে যদি ঠিক হয়, তাহলে আমরা দেখতে পাবো কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন সি যারা যারা বলেছে একদম সঠিক উত্তর বলেছে। চলো কোশ্চেন নাম্বার 6 বলো কি হবে? কোশ্চেন নাম্বার 6 কি হবে বলো? স্যার এখানে কোন কোনটার কথা বলেছে? তো মানে বুঝতে পারবে কি হয়েছে? কোন ওয়ান কোন টু, মানে কোন কোনটার কথা বলছে? কোনটা কোন ওয়ান আর কোনটা কোন টু? দেখো ভালো করে। স্যার এটা ছেদকের ডান সাইডে হতো আর কি। ওই ওর নামটা কি বলো, ওই সন্দীপন যে বলছে ছেদকের ডান সাইডে হতো। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম জন সি বলছে। দেখো এখানে বলেছে নিচে প্রদত্ত জ্যামিতিক চিত্রটি সমান্তরাল রেখা ও ছেদক, মানে এটা সমান্তরাল রেখা আর ছেদক এটা। এবারে বলেছে একান্তর কোণগুলি পরস্পর সমান হয়, একান্তর কোণগুলি পরস্পর সমান হয়, তাই না? একান্তর কোণগুলি কি বলেছে? পরস্পর সমান হয়। মানে এখানে আচ্ছা, এখানে হচ্ছে কি তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটার ক্ষেত্রে মার্কিংটা সমস্যা আছে। এবারে তোমাদেরকে বুঝে নিতে হবে যে একান্তর কোণের পজিশনটা কোথায় হয় আর কি, ঠিক আছে? একান্তর কোণের পজিশনটা কোথায় হয়, তাই না? ওটা বুঝে গেলেই কাজ শেষ। দেখো এখানে তোমরা যদি হচ্ছে কি লক্ষ্য করো, দাঁড়াও এক মিনিট। দেখো তাহলে এখানে আমরা কি বলছি, এখানে যদি আমরা লক্ষ্য করি এই যে কোনো একটা সমান্তরাল বাহুর রেখাকে যদি একটা ছেদক যদি করে, তাই না? তাহলে আমরা কি লক্ষ্য করি না, এখানে অল্টারনেটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেটা হয়, তাই না? সেটা হচ্ছে কি হয় গো, মানে এই যে দুটোর ক্ষেত্রে হচ্ছে কি তোমার, হ্যাঁ, তো এখানে হচ্ছে কি L3 আর L4টা কোন জায়গাকে বলবো আমরা? একান্তর কোণ, তাই না? L3 আর L4টা কোনটা বলবো? মানে এটা হচ্ছে কি তোমার L1
মানে এই জায়গাটা হচ্ছে L1, এটা হচ্ছে তোমার L2, এটা আছে তোমার L3, আর এটা আছে তোমার L4। হয়েছে? মানে আর এবারে দেখো, তাহলে ভালো করে লক্ষ্য করো, বুঝতে পেরেছো কি বললাম? তাহলে L1 L2 আর এটা L3 L4, এই পিকচারটাকে এই সাপেক্ষে দেখো তোমরা। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, যেটা বলেছে যে এই কোণটা এবং এই কোণটা এটা পরস্পর সমান হবে, কারণ এটা যে L2 হচ্ছে এটা L3 হচ্ছে, তো এই জন্য 1 একটা ঠিক আছে, তাই তো? আর কি আছে দেখো, স্যার এগুলো মনে হয় অ্যাঙ্গেল ওয়ান, হ্যাঁ কি বলছো? এইগুলো যা কি বলছে বই, শুনতে পাচ্ছ তোমরা? স্যার ও বলছে যে ওটা অ্যাঙ্গেলের সাইন, L1 নয়, ওটা কোণ 1 কোণ 2 অ্যাঙ্গেলের সাইন। হ্যাঁ মানে ওটাই আর কি, মানে আমি হচ্ছে কি L1 এই কারণে বললাম, তোমরা কোণ 1 বা কোণ 2 বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি সেটাকে হচ্ছে কি একটা লেটার দিয়ে ডিফাইন করলাম, লেটার দিয়েও তোমরা ডিফাইন করতে পারো, ঠিক আছে? আর এটা হচ্ছে কি তুমি লেটার দিয়েও করতে পারো কিংবা তুমি অ্যাঙ্গেল দিয়েও করতে পারো, যাই হোক। এবারে তো একান্তর কোণগুলি পরস্পর হচ্ছে কি সমান হচ্ছে। আচ্ছা, অনুরূপ কোণগুলো হচ্ছে কি তোমার সমান হয়, এটা এটা ঠিক না ভুল বলো? এই যে অনুরূপ কোণগুলো বলেছে এটা সমান হয়, একদম সমান হয়, করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল হয়। আর ছেদক একই পাশের অন্তস্থ কোণের সমষ্টি সবসময় কি হয়, 180 ডিগ্রি হবে, তাই না? কারণ আমরা নর্মালি যেটা দেখি যে ছেদকের একই পাশের অন্তস্থ কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, তাই না? তাহলে অনুরূপ কোণগুলো সমান হয়, একান্তর কোণগুলিও সমান হয়, তাই না? যেমন অনুরূপ কোণগুলো সমান হয়, একান্তর কোণগুলো সমান হয়, তাহলে তিনটেই ঠিক আছে, মানে অপশন সি হবে। ওকে, চলো নেক্সট। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে তোমার দ্বিমাত্রিক মানে 2D এবং ত্রিমাত্রিক 3D বস্তুর বৈশিষ্ট্য সম্পর্কেও সত্য উক্তি নির্বাচন করো, তাই না? দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক যেটা ব্যাপারটা থাকে, তো এটা সূত্র তোমাদেরকে মনে রাখলেই কাজ হয়ে যাবে, তাই না? সূত্র মনে রাখতে হবে। তাহলে ওয়েলারের সূত্র অনুযায়ী বলেছে যে ভি মাইনাস ই প্লাস এফ সমান 2, যেখানে ভি শীর্ষবিন্দু, ই ধার, এফ তল, তাই না? একদম ঠিক আছে, ওয়ানেরটা ঠিক আছে। আচ্ছা, একটি শঙ্কুর কেবল একটি বৃত্তাকার তল, একটি বক্রতল থাকে, এটাও ঠিক আছে শঙ্কুর ক্ষেত্রে, তাই না? আচ্ছা, একটি প্রিজমের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকার হয়, এটা কিন্তু ভুল হয়, ভুল। তার কারণ বলে দেখি, প্রিজমের পার্শ্বতলগুলি আয়তাকার বা সমান্তরিকের মতন হয়, আর পিরামিডের পার্শ্বতলগুলো ত্রিভুজাকার হয়। এটা যদি পিরামিড থাকতো তাহলে ত্রিভুজাকৃতি হলে ঠিক ছিল, কিন্তু প্রিজমের ক্ষেত্রে কি হয় না, তোমার আয়তাকার বা সমান্তরিকের মতন হয়, তাহলে তিনেরটা ভুল আছে। তাহলে 1 2 যদি ঠিক থাকে তাহলে উত্তর কি হবে গো? তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার হবে। চলো কোশ্চেন নাম্বার 8 বলো কি হবে। আচ্ছা, এটা বিসিটা 8 আছে, হ্যাঁ বিসিটা আছে তোমার 8। এ বিটা আছে তোমার 6, বিসিটা 8, তাই না? একটি ত্রিভুজ রয়েছে, বি কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটার মান হচ্ছে 6, এটা মান 8। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি 10। দেখো, তাহলে আমরা এসির মানটা কি করে পাবো তোমরা নিশ্চয়ই জানো, √, তোমার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে 8 হচ্ছে 64, 6 হচ্ছে কি তোমার 36, তাহলে 100 সমান হচ্ছে কি 10। তাহলে আমরা এসি কত পাবো, 10 পাবো, এখানে দিয়েছে 10, ঠিক আছে। আচ্ছা, এবিসির ক্ষেত্রফল হচ্ছে কি তোমার 24 বর্গ। দেখো, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি ছিল গো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা আছে 8, উচ্চতা আছে তোমার 6, তাহলে দেখো 4 6 4 24 বর্গ কিলোমিটার, এটাও ঠিক আছে। পরিসীমা হচ্ছে 24 কিলোমিটার, তাহলে পরিসীমার সূত্র কি ছিল, পরিসীমা ছিল হচ্ছে কি তোমার 10 ইন্টু, সবগুলো যোগ করে দিন। পরিসীমা
সমান 10 ইন্টু 8 ইন্টু 6, তাহলে 10 10 ছয় 16, 16 হচ্ছে 8 হচ্ছে 24, তাহলে এটাও হচ্ছে কি তোমার ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে কি, কোনটা হবে গো? অপশন সি ইজ দ্য রাইট আনসার। কেমন লাগছে বলো আছে ক্লাস? অসাধারণ অসাধারণ, এক্সিলেন্ট। ঠিক আছে তো তোমাদের কোশ্চেন ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9 দেখো। কোশ্চেন নাম্বার 9 বলছে যে পরিমাপ ও একক রূপান্তর সম্পর্কিত উক্তিগুলি বিচার করুন। দেখো তাহলে বলেছে যে 1 ঘনমিটার সমান 100 লিটার, এটা কিন্তু ঠিক আছে। আচ্ছা 1 হেক্টোরিয়াল বা হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার, এটাও ঠিক আছে, তাই না? এবারে বলেছে গতিবেগের একক কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, এটাও ঠিক আছে। তাহলে সবগুলো যদি ঠিক থাকে তাহলে উত্তর হবে অপশন সি। দেখতে পাচ্ছ, 3টে ইনফরমেশন এক জায়গায় তোমরা পেয়ে গেলে, তাই না? একদম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। বীজগাণিতিক অভেদ বা অ্যালজেব্রিক আইডেন্টিটি সংক্রান্ত তথ্য পর্যালোচনা। এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়েছে, তাই না? তাহলে এটা ঠিক আছে। এ মাইনাস বি হচ্ছে কি এ কিউ মাইনাস বি কিউ হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3ab, এটাও ঠিক আছে। তাহলে সবগুলো ঠিক থাকলে অপশন সি হবে। তাহলে তোমার কোশ্চেনও হয়ে গেল আর এখানে সূত্রগুলো হয়ে যাচ্ছে। দেখো চলো নেক্সট। চলো কোশ্চেন নাম্বার 11 বলেছে গসাগু এবং লসাগু সম্পর্কিত বক্তব্যগুলো দিয়েছে আর কি, 3টে বক্তব্য দিয়েছে। দুটি সংখ্যার গসাগু সর্বদা লসাগু একটি উৎপাদক বা গুণনীয়ক হয়, তাই না? এটা ঠিক আছে, তাই না? যে কোনো হচ্ছে কি দুটি সংখ্যার হচ্ছে কি গসাগু সর্বদা তাদের লসাগুকে নিঃশেষে ভাগ করতে আমরা পারি। আচ্ছা তারপরে বলে যে ভগ্নাংশের গসাগু সমান লবগুলো, যেটা গসাগু হবে ভগ্নাংশ থাকলে উপরে গসাগু নিচে লসাগু, এটাও ঠিক আছে। আচ্ছা যে কোনো দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু ইন্টু গসাগু, এটাও ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে কি, দেখো অপশন সি। দেখো রদ দেখাও হচ্ছে কলা বেচাও হচ্ছে, তাই তো? রদ দেখা কলা বেচা দুটোই হচ্ছে। কেন রদ দেখা কলা বেচা বলছি বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হ্যাঁ স্যার বুঝতে পারছি, একসঙ্গে ইনফরমেশন প্লাস হচ্ছে অ্যান্সার। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 12 বলো। নিচে প্রদত্ত সামান্তরিক পর্যবেক্ষণ করুন এবং এর ধর্মসমূহ পরীক্ষা করুন। দেখো তাহলে এখানে যে চিত্রটা দিয়েছে সেটা বলেছে যে সামান্তরিক এবিসিডি। তো বলেছে বিপরীত বাহুগুলি পরস্পর সমান, বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে। সমান্তরাল, এটাও ঠিক আছে। আচ্ছা বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাই না? সমান্তরিকের ক্ষেত্রে আমরা নর্মালি বিপরীত কোণগুলো সমান দেখতে পাই, তাই না? এই কোণের মানটা এই কোণের সাথে সমান হবে, এই কোণের মানটা এই কোণের সাথে সমান হবে, এটাও ঠিক আছে। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমখণ্ডিত করে, এটা কি সমকোণ তোমাদেরকে মনে হচ্ছে? তাহলে এটা ভুল আছে। তার কারণ হচ্ছে কি সমান্তরিকের ক্ষেত্রে, তাই না, কর্ণদ্বয় কেবল সমদ্বিখণ্ডিত করে, রম্বস বা বর্গক্ষেত্র না হলে তারা সমকোণে সমখণ্ডিত করে না, তাই না? এটা যদি রম্বস হতো, এটা যদি হচ্ছে কি তোমার বর্গক্ষেত্র হতো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম যে সমখণ্ডিত, তোমার কি বলবো, সমকোণে সমখণ্ডিত করতো, সমকোণে সমখণ্ডিত করতো, খণ্ডিত করতো। তাহলে এটা উত্তরটা ভুল আছে, মানে 3টা ভুল আছে। তাহলে আমরা কি করব? তাহলে শুধু আমরা উত্তরটা কি করব? 1 2 ঠিক, কিন্তু সে সর্বদাই সত্য নয়। তাহলে এ ইজ দ্য রাইট আনসার।
তাই না? এ ইজ দ্য রাইট আনসার। চলো পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13 বলেছে সুষম বহুভুজের কোণ সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করুন, তাই না? দেখো এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি কি হয় না 2n-4 বা ইন্টু হচ্ছে 90 ডিগ্রি। এটা ঠিক না ভুল? এটা ঠিক আছে। এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টিটা কি হয় 2n-4 ইন্টু 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে দেখো যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলির সমষ্টি সর্বদা 360 ডিগ্রি হয়। দেখো যে কোনো বহুভুজের ক্ষেত্রে আমরা বহিস্থ কোণগুলির সমষ্টি 360 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এবার বলেছে যে একটি সুষম ষড়ভুজের অন্তস্থ কোণ হলো 120 ডিগ্রি। তাহলে দেখো তোমরা এখানে ধরে নাও ষড়ভুজ বলেছে মানে n সমান 6, তাই তো? এবারে আমরা জানি যে অন্তঃকোণের সমষ্টির সূত্রটা আমরা কি করলাম 2n-4 ইন্টু হচ্ছে 90। দেখো এই সূত্রটা এখনই শিখলে এটাই ইমপ্লিমেন্ট করো। এবারে যখন ইমপ্লিমেন্ট করছো তাহলে দেখো 14 - 4 ইন্টু হচ্ছে কি তোমার 90। তাহলে এটা কত হচ্ছে গো? এটা 14 তাই তো 14 2n মাইনাস, হ্যাঁ। তাহলে 12 থেকে হচ্ছে কি তোমার 4 গেলে কত থাকে 8, 8 ইন্টু 90, তাহলে 9 আসছে কত হচ্ছে 72, হ্যাঁ 720। 720। তাহলে এটা 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 কি হচ্ছে ঠিক অন্তঃ ইয়ে। এবারে তোমরা জানো এটা কত বেরোলো গো? এটা হচ্ছে কি তোমার কোণের সমষ্টি বেরোলো। এবারে এটা কোণের সমষ্টি বেরোলো, কোণের সমষ্টি, তাই না? কোণের সমষ্টি। এবারে বলে যে প্রতিটি অন্তঃকোণ, তাহলে প্রতিটি অন্তঃকোণ কত হবে 720 ভাজিত করছে কি 6, তাহলে কত হচ্ছে 12×6 = 72, মানে 120 করে হচ্ছে। তাহলে এটাও ঠিক আছে। তাহলে উত্তর কি হবে? বিয়েরটা হবে না, উত্তরটা বিয়ে হবে। সমষ্টি বেরোলো হচ্ছে 720, প্রতিটি কোণ হচ্ছে কি 120 করে। চলো কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 চলো নাকি নেক্সট, তাহলে বলো কি হবে? চলো 14 দাগের ক্ষেত্রে কি বলেছে দেখো, যে বলেছে যে সম্পর্কিত নীতি অনুপাত এবং সমানুপাত a:b সমান c:d হলে ad সমান bc হবে, তাই না? a/b সমান c/d যদি হয় তাহলে ad সমান bc, একদম ঠিক আছে। a এবং b যদি হচ্ছে কি তোমার মধ্য সমানুপাতি হয়, মধ্য সমানুপাতি হচ্ছে কত হয় √ab। তো আমরা জানি যে a আর হচ্ছে কি b এর ক্ষেত্রে আমরা মধ্য সমানুপাতিটাকে আমরা x ধরে নিলাম, তাহলে a/x সমান x/b হয়। তাহলে x² সমান ab যদি হয় তাহলে x সমান কি হয় √ab হয়, এটাও ঠিক আছে। দুটি রাশির অনুপাত একটি এককহীন সংখ্যা, তাই না? তাহলে এটাও সঠিক। দুটি সমজাতীয় রাশির, তাই না, দুটি সমজাতীয় রাশির হচ্ছে অনুপাত কোনো একক থাকে না, তাই না? দুটি সমজাতীয় যদি রাশির অনুপাত যদি আমরা করে দিই তাহলে তার কার একক থাকবে, কেটে যাবে। তাহলে এটাও ঠিক আছে।
তাহলে উত্তর কি হবে? অপশন সি হবে, তাই না? চলো, বুঝতে পারছো তো সবাই? বুঝতে পারছো তো? বুঝতে পারছো সবাই? চলো নেক্সট। যারা যারা ক্লাস করছো একটু বলো যে সবাই বুঝতে পারছো কিনা। চলো নেক্সট। বলেছে যে বৃত্তের জ্যামিতিক বৈশিষ্ট্য বিষয়ক উক্তি। বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরবর্তী যাগুলি দৈর্ঘ্য সমান হয়। দেখো তাহলে 15 দাগের ক্ষেত্রে দেখো বৃত্তের জ্যামিতিক ধর্ম অনুযায়ী এটা কিন্তু ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ একটি হচ্ছে কি তোমার সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, এটাও ঠিক আছে। এবং একই বৃত্তাংশ সকল কোণ পরস্পর সমান, একদম। তাহলে এটাও কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি, সবগুলোই ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 16। পরিমিতি বা ঘনক ও আয়তক্ষেত্রের সূত্রের নিত্যতা বিচার করো। এল, বি এবং এইচ মাত্রা বিশিষ্ট ঘন আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে? এটা এটা একদম ঠিক আছে। যদি এরকম মাত্রা বিশিষ্ট আয়তঘন থাকে তার কর্ণ হচ্ছে √, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার। এখানে লেন্থ, ব্রেথ আর হচ্ছে কি হাইটের কথা বলা আছে। এ বাহু বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? 6a স্কোয়ার, এটাও ঠিক আছে। আয়তক্ষেত্রের আয়তন হচ্ছে কি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বার করি, একদম ঠিক আছে। আয়তঘনকের তাহলে সবগুলোই ঠিক থাকলে তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 17। দেখো এখানে সূচক এবং করণী, ইন্ডাইসেস এবং শার্টস এর হচ্ছে কি তোমার নিয়মগুলো দিয়েছে। দেখো বলেছে যে a⁴m ইন্টু যদি a⁴n হয় তাহলে a⁴m প্লাস n হয়, এটা ঠিক আছে। a⁴n তারপরে যদি n থাকে তাহলে এটা হচ্ছে কি m ইন্টু n হয়, এটাও ঠিক আছে। a⁴0 সমান হচ্ছে কি 1 হয়, এটাও ঠিক আছে। তাহলে সবগুলো ঠিক থাকলে অপশন সি আছে। ঠিক আছে তো? ভালো লাগছে? মজা আসছে তো? ক্লাসে মজা পাচ্ছ তো নাকি? না পাচ্ছ না? চলো কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 করো। দেখো বলেছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে কত? n+1/2। তাহলে এটা কিন্তু আমরা সবাই জানি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ক্ষেত্রে আমি পড়িয়েছিলাম n+1 হচ্ছে কি 2, এটা ঠিক আছে, তাই না? গড় বলেছি, গড়। আচ্ছা, কোনো রাশির মান x% বৃদ্ধি পেলে পরবর্তী x% হ্রাস পেলে তাহলে সেক্ষেত্রে মোটের উপরে x² - 10 হচ্ছে কি তোমার হয়ে যায়, তাই না? তার কারণ হচ্ছে কি দেখো আমরা যদি লক্ষ্য করি, ধরো x ছিল, পরবর্তীকালে x কমে যাওয়া মানে কি x - x ইন্টু হচ্ছে কি তোমার x বাই হচ্ছে কি 100, তাই তো? এটাই তো নিয়ম। তাহলে সেক্ষেত্রে এটা কি হয়? নর্মালি আমরা লক্ষ্য করি কি না, আরেকটা x হবে, সরি, এটা কি হয়? এটা নর্মালি যদি বলেছে যে কোন একটা রাশির x% বৃদ্ধি পেয়ে পরবর্তী x% হ্রাস পেলে তাহলে x - x বাই x ইন্টু হচ্ছে কি তোমার 100, তাহলে সেখানে স্কয়ার বাই 100, হ্যাঁ, ডিভাইড তাহলে বাই 100 হবে। তাহলে এটা আমরা কি পাবো? -x²/100 হবে। তাহলে এটা একদম ঠিক আছে, তাই না? তাহলে এটাও ঠিক আছে। তাহলে নর্মালি আমরা অপশন স্টেটমেন্ট 2টা ঠিক আছে। আবার স্যার আপনি যদি x বাই x করলেন না, ওটা তো x স্কয়ার হতো। দাঁড়া, হ্যাঁ x² বাই হচ্ছে কি তোমার 100, হ্যাঁ। x স্কয়ার বাই 100। আচ্ছা, এবারে সমতুল্য বার করার জন্য তোমাদেরকে কি বলেছিলাম? সমতুল্য বার করার জন্য বলেছিলাম x প্লাস ওয়াই মাইনাস প্লাস xy বাই হচ্ছে কি 100 বলেছিলাম। তাহলে 20% 25% ক্ষেত্রে 40% পড়েছে, এখানে মাইনাস হবে না, এটা মাইনাস। চলো তাহলে এখানে যদি দেখি আমরা, এটাকেও মাইনাস হবে, y এটাকেও মাইনাস হবে।
হ্যাঁ, এটা মাইনাস। এবারে যেহেতু x এর আগেও মাইনাস হবে। হ্যাঁ, এবারে যেহেতু হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে 20% এবং 25% এবং 20% ছাড় দিয়েছে না, তাহলে 25% এবং 20% যদি ছাড় দেয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 40% বলেছি। তাহলে 25 মাইনাস 20 মাইনাস 25 ইন্টু হচ্ছে 20 বাই স্যার মাইনাস 20 এখানে কেন হবে? স্যার এখানে দুটো দুটো ছাড় দিয়েছে, 25% ছাড় দিয়েছে, 40% ছাড় দিয়েছে। না স্যার এখানে 25% প্লাস 20 মাইনাস 25 ইন্টু 20 বাই 100 ওইটাই হবে। দুটো ছাড় দিয়েছে, সমতুল্য ছাড় বলেছে তারপরে। হ্যাঁ স্যার প্লাস হবে, মানে x প্লাস y মাইনাস xy বাই 100 হবে। আগেরটা তাহলে আমি ঠিকই লিখেছিলাম, এখানে প্রথমেটা প্লাস হবে তারপর এটা মাইনাস হবে। তাহলে এখানে 25 প্লাস হচ্ছে কি 20 মাইনাস 25 ইন্টু 20 বাই 100, তাই না? তাহলে হচ্ছে কি 20 25 4 100, 4 হচ্ছে কি তোমার 5, তাহলে এখানে হচ্ছে কি 25 মাইনাস তোমার 45 মাইনাস 5, তাহলে হচ্ছে 40%, তাই না? তাহলে বলছি হ্যাঁ, স্যার বলছি ছাড়ের ক্ষেত্রে আগে মাইনাস হয় না? না না না, এটা ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এই সূত্রটা হয়। তাহলে ছাড় তো স্যার মাইনাসে হয়, হ্রাস পেয়ে ও, আরে এটা হচ্ছে কি যদি ধারাবাহিক ছাড় থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তুমিও মাইনাস তুমি- কমন নিয়ে নাও, দেখবে এই সূত্রটাই তুমি হচ্ছে কি লাভ ক্ষতির ব্যাপারটা বলছো, যে প্রথমে লাভ হলো তারপরে ক্ষতি হলো, সেখানে আমরা মাইনাস ক্ষতিটাকে মাইনাস দিয়ে বসাই যায়। হ্যাঁ মাইনাস 40 হবে ওটা। দেখো তাহলে এখানে বলেছে, এখানে যেটা বলেছে দেখো যে 25% এবং 20% ধারাবাহিক ছাড়ের সমতুল্য একক ছাড় হচ্ছে 40%। তাহলে এটা কি ঠিক না ভুল? স্যার যদি -40 আসে তাহলে এটা ভুল হবে, কারণ তাহলে 1 2 ঠিক হবে, মানে অপশন বিটাই ঠিক হবে। আর যদি এটা আপনি যেটা বলছেন এই হিসাবে হয় তাহলে 3টাই ঠিক হবে। না ঠিকই তো হবে, ওটা 40% ছাড়ই তো হচ্ছে। ঠিক আছে, মাইনাস 40 মানে ছাড়, ওটা মাইনাস। ঠিক আছে, এটা ঠিক আছে। ওটা আমি যেভাবে বলেছি ওভাবে ধরলেও স্যার ঠিক। তাহলে আপনি যদি option কি হবে? মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 করেন তাহলে উত্তর হবে -40। -40 মানে হচ্ছে ঠিক আছে, minus- ঠিক আছে, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 19 বড়, রম্বসে ধর্ম সংক্রান্ত দিয়েছে। চলো তাহলে এটা কি হবে গো? তাহলে 19 এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তিনটেই হচ্ছে সঠিক, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 20, বৃত্তাকার চাকতির পরিধি এবং ক্ষেত্রফল সংক্রান্ত তথ্য দিয়েছে। আর ব্যাসার্ধ বৃত্তের ক্ষেত্রে পরিধি 2πr এবং ক্ষেত্রফল πr²। একদম ঠিক, সবগুলোই ঠিক আছে। তাহলে অপশন হচ্ছে সি হবে, সরি অপশন বি হবে। চলো নেক্সট বলেছে দেখো, এবারে পেডাগোজি থেকে দিয়েছে 10টা কোশ্চেন, বলো কি হবে বলো। কোশ্চেন নাম্বার 21 কি হবে বলো।
দেখো মুখস্থ বিদ্যার উপরে কি নির্ভর করে কোনো কিছু? তাহলে 1 2 এটা ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট, ভ্যান হিলের জ্যামিতিক চিত্রের স্তর সংক্রান্ত তথ্য পর্যালোচনা করুন। তাহলে তিনটেই ঠিক আছে। 0 স্তর হচ্ছে কি তোমার ভিজুয়ালাইজেশন, লেভেল 1 হচ্ছে অ্যানালাইসিস, লেভেল হচ্ছে কি তোমার আর শিক্ষার্থী আকারের বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারে বিশ্লেষণ স্তরে। তাহলে তিনটেই ঠিক থাকা মানে কোনটা হবে? অপশন সি হবে। আচ্ছা, এবার বলেছে গণিতে আরোহী এবং অবরোহী পদ্ধতি সংক্রান্ত উক্তি দিয়েছে আর কি। তাহলে এখানে যদি আমরা দেখি, আরোহী পদ্ধতি হচ্ছে কি তোমার বিশেষ দৃষ্টান্ত থেকে সাধারণ নিয়মে পৌঁছায়, তাই না? আরোহী পদ্ধতি হচ্ছে কি তোমার ঠিক আছে এটা। দুয়েরটা বলেছে অবরোহী পদ্ধতি যে সূত্র থেকে উদাহরণ দিকে, এটাও ঠিক আছে। নতুন গাণিতিক সূত্র আবিষ্কারের জন্য আরোহী পদ্ধতি সবচেয়ে শ্রেষ্ঠ না, নতুন পদ্ধতির ক্ষেত্রে আমরা অবরোহীটাকে বেশি করি। তাহলে অপশন 3টা ভুল আছে, তাহলে কি হবে? অপশন এ ইজ দ্য রাইট আনসার হবে। চলো কোশ্চেন নাম্বার 24, গণিত শিখন সম্পদ সম্পর্কিত উক্তি, টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। অ্যাবাকাস যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি তোমার বলেছে যে গণনায় ও স্থানীয় মানের অবস্থান জন্য কার্যকর, একদম ঠিক আছে। আচ্ছা, জিওবোর্ড দ্বিমাত্রিক জ্যামিতিক আকার শেখাতে ব্যবহৃত হয়, ঠিক আছে। ডায়ান্স ব্লক কেবল জ্যামিতিক কোণ মাপতে সাহায্য করে না, ডায়ান্স ব্লক হচ্ছে কি যোগ বিয়োগ স্থানীয় মানের ধারণা শেখাতে ব্যবহার করা হয়, কোণের মাপ পরিমাণ করতে ব্যবহার করা হয় না। তাহলে কি হবে? শুধুমাত্র অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, গঠনবাদ ও গণিত শিখন সম্পর্কে উক্তি বিবেচনা করুন, ঠিক আছে। গঠনবাদ ও গণিত শিখন সম্পর্কে উক্তি বিবেচনা করুন, কি হবে বলো? শিক্ষার্থী পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নিজের জ্ঞান নিজে গঠন করে, শিক্ষক শ্রেণীকক্ষে একজন মধ্যস্থতাকারী বা পথপ্রদর্শক হিসাবে কাজ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটেই কিন্তু ঠিক আছে, তিনটেই কিন্তু ঠিক আছে। তাহলে অপশন কে যাবে? অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 26, বলেছে যে গণিতের দুর্বলতা নির্ণয় ও নিদানমূলক শিক্ষণ সম্পর্কে কোন উক্তিটি ঠিক, তাই না? স্টেটমেন্ট দিয়েছে, কোনটা ঠিক? দেখো বলছে ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে কি শিক্ষণের আগে নিরূপণ বা এটাও ঠিক আছে, তাই না? আচ্ছা, ভুল সংশোধনের জন্য শিক্ষার্থীদের শাস্তি দেওয়া আবশ্যক, এখন শাস্তি দিলে জেলে ঢুকতে হবে, তাই না? শাস্তি কোনোভাবে দেওয়া যাবে না। একবার যদি কাউকে হাত তুলেছো গোটা গ্রাম শুদ্ধ উঠে আসবে, তোমাকে জেলে ভরে দেবে। চলো কোশ্চেন নাম্বার অপশন 3 বলেছে ব্যক্তিগত শিখন ঘাটতি চিহ্নিত করাই ডায়াগনস্টিক টেস্টের প্রধান উদ্দেশ্য, একদম ঠিক আছে। তাহলে 1 3 করো, 1 3 মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো কোশ্চেন নাম্বার 27, জাতীয় পাঠ্যক্রম রূপরেখা অনুযায়ী গণিত শিক্ষার লক্ষ্য কি, তাই না? জাতীয় পাঠ্যক্রম রূপরেখা অনুসারে গণিত শিক্ষার লক্ষ্য কি? দেখো বলছে কেবল মুখস্থ তো হবে না, বাকি দুটো ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। ছিল কোশ্চেন নাম্বার 28, গণিত মূল্যায়নে নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন সম্পর্কে সঠিক উত্তর কি হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এটি গঠনমূলক এবং সামগ্রিক, ঠিক আছে। মূল্যায়ন প্রক্রিয়া পোর্টফোলিও এবং পর্যবেক্ষণ করা সহায়ক, ঠিক আছে। এটি কেবল বার্ষিক লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে করা উচিত না, ঠিক নয়। তাহলে 1 এবং 2 মানে অপশন এ করো, গল্প শেষ। চলো কোশ্চেন নাম্বার 29, গণিত ভীতি দূর করার জন্য কার্যকর কৌশলগুলি পরীক্ষা করুন। সহযোগিতামূলক শিখন এবং দলবদ্ধ আলোচনা প্রবর্তন করা, এটা আমরা করাতে পারি, তাই না? গাণিতিক খেলা ধাঁধা এগুলো করাতে পারি। ভুল উত্তরের জন্য শ্রেণীকক্ষে প্রকাশ্যে তিরস্কার করা একদম করা যাবে, তাই না? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো লাস্ট কোশ্চেন আজকে, বলেছে যে শিক্ষণীয় বিষয়বস্তু সংক্রান্ত জ্ঞান সম্পর্কিত ধারণা, শিক্ষকের বিষয়বস্তু এবং শিখন পদ্ধতির সংযোগ স্থাপন, তাই না? একদম এটা ঠিক আছে। শিক্ষার্থীর সাধারণ ভুল ধারণা বা ভ্রান্তি অনুধাবন করা, একদম ঠিক আছে।
এটি কেবল বিষয়গত তথ্য মুখস্থ রাখার ক্ষমতার সাথে সম্পর্কিত, একটা ভুল আছে। তাহলে কি হবে অপশন? অপশন কি হবে গো? অপশন হচ্ছে কি তোমার এরটা ঠিক আছে। চলো তাহলে আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো বলো? ভালো লেগেছে? শিখতে পেরেছো নতুন জিনিস? ঠিক আছে, স্যার বলো। বলছিলাম ওই একান্তর ওই ফোনের ওই ওই কোশ্চেনটা একবার যাবেন তো। যাচ্ছি। বলো। স্যার এটা বুঝে উঠতে পারলাম না, একটু ভালো করে হালকা ব্যাখ্যা করে। দেখো এখানে ব্যাপারটা যেটা বলেছি, তুমি যে ছবিটা দিয়েছে ওটা ভুলে যাও, আমি যে ছবিটা আঁকছি সেটা দেখো, হয়েছে? এবারে এই ছবিটাতে আমরা কি দেখালাম বলো দেখি, এই ছবিটাতে আমরা কি দেখালাম? এখানে আমরা লক্ষ্য করেছি যে আগে তোমাকে জানতে হবে যে একান্তর কোণ, আর হচ্ছে কি তোমার, আচ্ছা যাদের হয়ে গেছে তোমরা লেফট করে যেতে পারো, ঠিক আছে, যারা বুঝতে পারেনি তাদের ক্ষেত্রে। তাহলে একান্তর কোণ আর হচ্ছে কি অনুরূপ কোণ, এটা এই দুটো হচ্ছে কি আসল জিনিস, তাই না? এবার এই একান্তর কোণ আর অনুরূপ কোণের যদি সূত্রটা আমরা দেখি, মানে দেখি, তাহলে কি দেখতে পাবো আমরা? এই যে ছবিটা আঁকলাম সেই ছবি সাপেক্ষে যদি আমরা দেখি, হ্যাঁ, ধরো এ বি আর এটা হচ্ছে তোমার সিডি, এটা আমি কিন্তু ক্লাসেও বলেছিলাম, আর এটা ধরো তোমার হচ্ছে ইএফ, হয়েছে? এবার এই যে এই কোণটা আর এই কোণটাকে আমরা কি বলবো? করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই না? করেসপন্ডিং অ্যাঙ্গেল মানে অনুরূপ কোণ। কি বললাম বুঝতে পারলে না পারলে না? এই দুটোকে আমরা কি বলবো? করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। বুঝতে পেরেছো এই কোণটা আর এই কোণটা? আচ্ছা এবারে দেখো, এবারে যদি আমি এভাবে করি, তাই না, তাহলে এই যে দেখতে পাচ্ছ এই কোণটা আর এই কোণটা, এটাকে আমরা কি বলবো? অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে হচ্ছে কি তোমার, আমরা মানে অল্টারনেট অ্যাঙ্গেল মানে হচ্ছে কি বলবো? অল্টারনেট অ্যাঙ্গেল মানে একান্তর কোণ, হয়েছে? এবারে কি হয় যদি কোনো সমান্তরাল, আর একটা থাকবে কি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ভার্টিক্যাল অ্যাঙ্গেল কাকে বলবো? যখন এইভাবে থাকবে আর এটা আর এটাকে আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলবো, এটাকে ভার্টিক্যাল। আর একটা হয় সেটা হচ্ছে কি তোমার অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল। সেটা কি হয় না, এই যে কোণটা আর এই কোণটাকে আমরা কি বলবো? তোমার অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এবারে ভালো করে শোনো, এই যে একান্তরকার অনুরূপ কোণ, তাই না? একান্তর কোণ আমি কি বললাম প্রথমের ক্ষেত্রে বললাম, আর এটা হচ্ছে কি তোমার অনুরূপ ক্ষেত্রে বললাম এই জায়গাটায়। তাহলে যদি কোনো দুটো সমান্তরাল বাহুকে একটা ছেদক দ্বারা যদি ছেদ করে, তাহলে তাদের ক্ষেত্রে কি হয়? একান্তর কোণ এবং তোমার অনুরূপ কোণ এরা পরস্পর কি হয় না? সমান। বুঝতে পেরেছো? এবারে বুঝতে পেরেছো না পারোনি? স্যার বলছি প্রথমটা বললেন হচ্ছে একান্তর, প্রথমটা করেসপন্ডিং অ্যাঙ্গেল, হ্যাঁ প্রথমেটা বললাম হচ্ছে কি হ্যাঁ। অনুরূপ কোণ, অনুরূপ করেসপন্ডিং অ্যাঙ্গেল। প্রথমে নিচেরটা বললেন হচ্ছে এইটা এটা করেসপন্ডিং অ্যাঙ্গেল, মানে এটাকে বলা হচ্ছে কি অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ। অনুরূপ, আর তার নিচেরটা হচ্ছে একান্তর, তাই তো? এই যে এইটা করলাম তো, হ্যাঁ। এটা হচ্ছে কি তোমার অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, মানে হচ্ছে কি তোমার অনুরূপ কোণ। হ্যাঁ একান্তর। একান্তর কোণ, একান্তর, এটা একান্তর। আর তার নিচের দুটো আরেকবার একটু বলে দিন। এটা একান্তরে দুটো ভাগ আছে। একান্তরের ক্ষেত্রে এটা হচ্ছে কি তোমার ভেতরে হলে ইন্টেরিয়র, আর যদি বাইরে হয় এটাকে বলা হচ্ছে কি এক্সটেরিয়র। দুটো এই দুটোই একান্তর, দুটো একান্তরের ভাগ আছে, এটা ইন্টেরিয়র, এটা হচ্ছে এক্সটেরিয়র। আর এটাকে আমরা বলছি কি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল। ঠিক আছে চলো লেফট করে যাও।